স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 270 ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল অর্থাৎ শৈলেন্দ্র সিরকার বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সর্ড এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 4 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করেছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিও। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো। 1, ঘরঘরার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত শাহ। 2, ইসলাম জগতের ধর্মগুরুকে বলা হয় খলিফা। 3, শ্রী চৈতন্যদেব কোন শাসকের আমলে ভক্তিধর্ম প্রচার করেন? আলাউদ্দিন হোসেন শাহ। 2 এর দাগে নিম্নলিখিত ঘটনা ও সালগুলি যথাযথ পূরণ করো। 1, 1556 পানিপথের দ্বিতীয় যুদ্ধ। 2, 1576 হলদিঘাটির যুদ্ধ। 3, 1529 ঘরঘরার যুদ্ধ। 4, 1540 বিলগ্রামের যুদ্ধ। 5, 1526 পানিপথের প্রথম যুদ্ধ। 3 এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1, দিন-ই-ইলাহির প্রবর্তক কে এবং এর মূল বক্তব্য কী ছিল? দিন-ই-ইলাহির প্রবর্তক ছিলেন সম্রাট আকবর। দিন-ই-ইলাহির আদর্শ ছিল 1, বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন। 2, প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন এবং তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। 2, জাপ্তি প্রথা কাকে বলে? মুঘল যুগে ভারতবর্ষের অর্থনীতি ছিল মূলত কৃষি প্রধান, তাই মুঘল সম্রাট আকবর বুঝিয়েছিলেন যে ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রয়োজন। সম্রাট আকবর নতুনভাবে জমি জরিপ করান এবং তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করেন। জমি জরিপ করে রাজস্ব ধার্য করার পদ্ধতিকে জাপ্তি বলা হয়। 3 এর প্রশ্নকে কত সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? ভাস্কো ডা গামা 1498 সালে। 4, মধ্যযুগে ভারতের 2টি শহরের নাম লেখো। আগ্রা, সুরাট। 5, পর্তুগিজরা ভারতের কোন 2টি জায়গায় বাণিজ্য কুঠির স্থাপন করেছিলেন? কালিকট ও কোচিন। 6, জিজিয়া কাকে বলে? মুসলমান শাসকরা অমুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়া নামে এক বিশেষ ধরনের কর আদায় করত। এটি ছিল মাথাপিছু এক ধরনের কর। এর বিনিময়ে মুসলমান শাসকেরা অমুসলমান প্রজাদের জীবন, নিজের ধর্মপালন ও সম্পত্তির সুরক্ষা প্রদান করবেন। কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো? পাট্টা সরকার থেকে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে ইত্যাদি লিখে যে দলিল কৃষককে দেওয়া হতো তাকে পাট্টা বলা হয়। শেরশাহ কৃষকদের পাট্টা দিয়েছিলেন। কবুলিয়ত পাট্টার বদলে কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে যে দলিল সরকারকে দিত তাকে কবুলিয়ত বলা হয়। শেরশাহ কৃষকদের কাছ থেকে পাট্টার বদলে কবুলিয়ত নিতেন। পরের প্রশ্ন, হুন্ডি কাকে বলে? হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাফ নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। এরপর 4 এর দাগে রয়েছে টিকা লেখো। সুলতান রাজিয়া। রাজিয়া ছিলেন ভারতের মধ্যযুগের একমাত্র নারী যিনি দিল্লির সুলতানি সিংহাসন আরোহণ করেন। সুলতান রাজিয়া 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে শাসন পরিচালনা করেন। ঐতিহাসিক নিজামি বলেছেন যে রাজিয়া ছিলেন ইলতুৎমিশের উত্তরাধিকারীদের মধ্যে সর্বোত্তম। সিংহাসন লাভ। রাজিয়ার পিতা সুলতান ইলতুৎমিশ মৃত্যুর পূর্বে রাজিয়াকে সিংহাসনে উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন, কিন্তু সুলতানের মৃত্যুর পর দিল্লির আমির ওমরাহরা রাজিয়ার ভাই রুকনুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান। এর 7 মাস পর সেনাবাহিনী, অভিজাতদের একাংশ এবং দিল্লির সাধারণ মানুষের সমর্থন নিয়ে 1236 খ্রিস্টাব্দে রাজিয়া সিংহাসন লাভ করেন। কৃতিত্ব। শাসনকার্য পরিচালনা, যুদ্ধবিদ্যা, প্রজাবাৎসল্য সব দিকেই রাজিয়া কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। 1, সিংহাসনে আরোহণের পর তিনি বদায়ুন, মুলতান, লাহোর প্রভৃতি অঞ্চলের শাসকদের যুদ্ধে পরাজিত করে সিন্ধু প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। 2, শাসনকার্য পরিচালনা এবং শাসন ব্যবস্থায় নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তিনি দক্ষতার পরিচয় দেন। উলেমাদের আপত্তি থাকা সত্ত্বেও তিনি অমুসলমানদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। 3, তিনি পুরুষের পোশাক পরে দরবারে আসতেন। যুদ্ধক্ষেত্রে সৈন্যের পোশাক পরে ঘোড়ায় চড়ে যুদ্ধ পরিচালনা করতেন। তিনি 40 চক্রের ক্ষমতাও নিয়ন্ত্রণ করেন। পতন। রাজিয়ার আমলে তুর্কি অভিজাতরা মনে করেন যে রাজিয়া অতুর্কিদের বেশি গুরুত্ব দিচ্ছেন, তাই রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভাতিন্ডার শাসনকর্তা আলতুনিয়া বিদ্রোহ ঘোষণা করেন। রাজিয়া তার বিদ্রোহ দমন করতে এসে বন্দিনী হন। শেষ পর্যন্ত রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করে দিল্লি দখলের জন্য অগ্রসর হন, কিন্তু পথে তাঁর ভাই বাহরম শাহের হাতে তিনি নিহত হন। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ। সুলতান আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেন কারণ
সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল। তার জন্য তিনি এক বিশাল সৈন্যবাহিনী গঠন করেন। তিনি সৈন্যদের নগদ অর্থে বেতন দিতেন এবং বেতন ছিল নির্দিষ্ট ও অপরিবর্তিত। তা ওই নির্দিষ্ট বেতনে যাতে সৈন্যরা তাদের প্রয়োজনীয় জিনিস পেতে পারে তার জন্য বাজারের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করেন। বাজারের ধরন: আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4 ধরনের বাজার ছিল। 1 মান্ডি, শস্য বাজার, 2 সেরাই আদল, কাপড়, চিনি, তেল প্রভৃতি, 3 নম্বর পশুর বাজার, 4 নম্বর প্রয়োজনীয় সাধারণ দ্রব্যের বাজার, শাকসবজি, মাছ ইত্যাদি পাওয়া যেত। সব বাজারের জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দেওয়া হয়। বাজার পরিদর্শক রাজকর্মচারী: বিভিন্ন ধরনের বাজার পরিদর্শক রাজকর্মচারী বিভিন্ন ধরনের বাজার দেখাশোনা করার জন্য আলাউদ্দিন সাহানাই, মান্ডি, দেওয়ানি, রিয়াসত, বারিদ অর্থাৎ গুপ্তচর প্রভৃতি রাজকর্মচারী নিযুক্ত করেন। বাজারের সরকারি নিয়মাবলী: আলাউদ্দিনের সময় বাজারগুলিতে যে নিয়মাবলী ছিল সেগুলি হলো: 1 সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট দামে জিনিসপত্র বিক্রি করতে হতো। বেশি দাম নিলে কঠোর শাস্তি দেওয়া হতো। 2 কোনো ব্যবসায়ী ওজনে দ্রব্যাদি কম দিলে তার দেহ থেকে সমপরিমাণ মাংস কেটে নেওয়া হতো। মতামত: আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে বলা যায় এটি ছিল সে যুগের বিস্ময় ও অভিনব এক প্রচেষ্টা। এর ফলে অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হয়। আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সুলতানি যুগের শ্রেষ্ঠ প্রশাসনিক কৃতিত্ব বলা যেতে পারে। 3 নম্বর প্রশ্ন হলো বন্দেগান-ই-চিহলগানি প্রতিষ্ঠা: সুলতান ইলতুৎমিশের সময় এই প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এরাই ছিল ত্রয়োদশ শতকে সুলতানি শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ। অর্থ: বন্দেগান-ই-চিহলগানি বলতে বোঝায় 40 জন বান্দা বা সেবক বা অনুগামীদের নিয়ে গঠিত একটি সংগঠন। এরা ছিলেন ইলতুৎমিশের অনুগত যোদ্ধা। বন্দেগান-ই-চিহলগানি কথাটি তুর্কান-ই-চিহলগানি বা 40 চক্র নামেও পরিচিত। তুর্কান-ই-চিহলগানি শব্দের অর্থ হলো 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবারের একটি সংগঠন। নামে তুর্কি হলেও এরা সবাই জাতিগতভাবে তুর্কি ছিল না। সংখ্যার দিক থেকে তারা 40 জনের থেকেও অনেক বেশি ছিল। অবসান: 40 চক্রের অন্যতম প্রধান সদস্য গিয়াসউদ্দিন বলবন সুলতান পদ লাভ করার পর 40 চক্র ধ্বংস করেন। 4 নম্বর প্রশ্ন: মোগল আমলে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা। মনসবদারি প্রথা: মুঘল সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। ভারতে মনসবদারি প্রথা মুঘল শাসন ব্যবস্থার মূল ভিত্তিতে পরিণত হয়েছিল। অর্থ: মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। মনসব পদমর্যাদার অধিকারী রাজকর্মচারীদের মনসবদার বলা হতো। প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সেনা ও ঘোড়া রাখতেন এবং সরকারের অনুগত থাকতেন। এই প্রথাকে মনসবদারি প্রথা বলা হতো। জায়গিরদারি ব্যবস্থা: মুঘল শাসন ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি ছিল জায়গিরদারি ব্যবস্থা। মুঘল আমলে অনেক মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো। এই ব্যবস্থাকে জায়গিরদারি ব্যবস্থা বলা হতো। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই জায়গিরদারি ব্যবস্থায় অনেক সমস্যা বা সংকট সৃষ্টি হয় এবং সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে এই জায়গিরদারি সংকট চরম আকার ধারণ করে। জায়গিরদারি সংকটের কারণ: 1 জায়গিরদারদের সংখ্যা বৃদ্ধি: সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে মুঘল সম্রাটগণ যথেচ্ছভাবে জায়গিরদারদের সংখ্যার বৃদ্ধি ঘটান। ফলে উর্বর জায়গির পাওয়ার আশায় জায়গিরদারদের মধ্যে দলাদলি শুরু হয়। 2 হিসাবের গড়মিল: জায়গিরদারি সংকটের অন্যতম কারণ ছিল রাজস্বের হিসাবে গড়মিল বা জমা ও হাসিলের মধ্যে ফারাক। জমা বলতে বোঝায় জায়গির থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হবে তার সরকারি হিসাব, আর হাসিল বলতে বোঝায় বাস্তবে যে পরিমাণ রাজস্ব আদায় হতো। জায়গিরদাররা উর্বর জায়গির পাওয়ার জন্য নানা অনাচার ও দুর্নীতির আশ্রয় নিতেন। এই জায়গিরদারি সংকট মুঘল সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। 5 প্রশ্ন: দাক্ষিণাত্য ক্ষত: মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারতে মারাঠা ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করতে ও মারাঠাদের দমন করতে চেয়েছিলেন। বিজাপুর ও গোলকোন্ডা দখল: ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের বিজাপুর ও গোলকোন্ডা রাজ্য দখল করেছিলেন। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় এর আগে হয়নি। মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা: ঔরঙ্গজেব মারাঠা সাম্রাজ্য দখল করতে গিয়ে ব্যর্থ হন। রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হয়। দাক্ষিণাত্য ক্ষত: ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে নিজের অধিকারে আনার জন্য 25 বছর ধরে চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। একেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়। 1707 খ্রিস্টাব্দে এই দাক্ষিণাত্যেই ঔরঙ্গজেবের মৃত্যু হয়। 6 দাগে রয়েছে আকবরের রাজপুত নীতির বিশেষত্ব। মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তাঁর রাজপুত নীতি। ভারতীয় শৌর্যবীর্যের প্রতীক রাজপুতদের সঙ্গে সম্রাট আকবর মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিলেন। রাজপুতরাও মুঘল সাম্রাজ্যের শক্তিস্তম্ভে পরিণত হয়েছিল। রাজপুতদের সম্পর্কে আকবরের গৃহীত নীতি: রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন, যেমন 1 বৈবাহিক সম্পর্কের নীতি, 2 উচ্চ রাজপথে নিয়োগের নীতি, 3 বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি এবং যুদ্ধনীতি।
1 নম্বর বৈবাহিক সম্পর্কের নীতি। সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজপুত রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তাঁর পুত্র সেলিমের সঙ্গেও রাজপুত রাজকন্যার বিবাহ দেন। 2 উচ্চ রাজপদে নিয়োগ নীতি। সম্রাট আকবর রাজপুতদের উচ্চপদে নিয়োগ করে তাঁদের আনুগত্য লাভ করেছিলেন। রাজা বিহারী মল, ভগবান দাস মানসিংহ প্রমুখ রাজপুতদের তিনি মনসবদার হিসেবে নিযুক্ত করেছিলেন। 3 বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি। রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাঁদের উপর থেকে তীর্থকর বা জিজিয়া কর তুলে নেন এবং তাঁদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। 4 যুদ্ধনীতি। অনেক রাজপুত রাজ্য আকবরের বশ্যতা স্বীকার করলেও মেওয়ার, রণথম্বোর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি হননি। তাই আকবর মেওয়ারের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন। মেওয়ারের রানা উদয় সিংহ এবং তাঁর পুত্র রানা প্রতাপ সিংহ আকবরের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেন। রানা প্রতাপ সিংহ 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে আকবরের বাহিনীর হাতে পরাজিত হলেও তাঁর বশ্যতা স্বীকার করেননি। আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। 5-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 মোহাম্মদ বিন তুগলকের যে কোনো 2টি পরিকল্পনা ও তার ফলাফল ব্যক্ত করো। 1 নম্বর পরিকল্পনা। সিংহাসন আরোহণের পর মোহাম্মদ বিন তুগলক কৃষিজমির পরিমাণ বৃদ্ধি এবং রাজস্ব বৃদ্ধির জন্য সচেষ্ট হন। গঙ্গা যমুনার উর্বর দোয়াব অঞ্চলে তিনি 10% থেকে 40% রাজস্ব বৃদ্ধি করেন। এর ব্যর্থতা। সুলতানের দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়, কারণ সুলতান অনেক দেরিতে ঋণদানের ব্যবস্থা করেন। ফলে কৃষকেরা খাদ্যের অভাবে ঋণের অর্থ খাদ্যের জন্য ব্যয় করে। আর 2 নম্বর পরিকল্পনা ছিল সুলতান মোহাম্মদ বিন তুগলকের সবচেয়ে বড় উল্লেখযোগ্য সংস্কার হলো প্রতীক মুদ্রার প্রচলন। অনেকে বলেন এই মুদ্রাগুলি ছিল তামার, আবার অনেকে বলেন ব্রোঞ্জের। তার প্রতীক মুদ্রা প্রচলনের পরিকল্পনা ভালো হলেও এটিও ব্যর্থ হয়। ব্যর্থতার কারণ, সুলতান মোহাম্মদ বিন তুগলকের প্রতীক মুদ্রার প্রচলন 3 বছরের মধ্যেই ব্যর্থ হয়, কারণ এক প্রতীক মুদ্রা যাতে জাল না করা যায় তার কোনো ব্যবস্থা তিনি গ্রহণ করেননি। 2 ব্যবসায়ী ও বণিকরা এই মুদ্রাগুলি নিতে অস্বীকার করে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সরকার এই মুদ্রাগুলি প্রত্যাহার করে নেয় এবং এই মুদ্রাগুলির বিনিময়ে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা প্রদান করে। ফলে রাজকোষের অনেক ক্ষতি হয়। তাঁকে খামখেয়ালি রাজা বলা কতটা যুক্তিসম্মত সে বিষয়ে নিজের মতামত দাও। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি আচরণ করতেন। 1 দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি। তিনি বাড়তি কর আদায় করার জন্য দোয়াব অঞ্চলের রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু পরে তা প্রত্যাহার করতে হয়েছিল। 2 রাজধানী স্থানান্তর। তিনি তাঁর রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু পরে আবার দিল্লিতেই ফিরিয়ে এনেছিলেন। 3 তামার মুদ্রা প্রচলন। তিনি দেশে তামার মুদ্রা চালু করেছিলেন, কিন্তু পরে তাও ফিরিয়ে নিয়েছিলেন। এই সমস্ত ঘটনার কারণে তাকে পাগলা রাজা বলা যুক্তিযুক্ত। 2 এর প্রশ্ন, দিল্লিতে জলের অভাব দূর করতে দিল্লির সুলতানি শাসকরা কী পদক্ষেপ নিয়েছিলেন? জল সংরক্ষণ ও সরবরাহে সুলতানদের গৃহীত ব্যবস্থা। 1 সুলতান ইলতুৎমিশের উদ্যোগ। সুলতান ইলতুৎমিশ দিল্লিবাসীর প্রয়োজনীয় জলের চাহিদা মেটানোর জন্য একটি জলাধার হৌজ-ই শামসি বা হৌজ-ই সুলতানি খনন করেছিলেন। ইবন বতুতার বর্ণনায় 8 কোণ বিশিষ্ট এই জলাধারটির বর্ণনা আছে। 2 নম্বর সুলতান আলাউদ্দিন খলজির উদ্যোগ। সুলতান আলাউদ্দিন খলজি একটি 4 কোণা বড় জলাধার খনন করে জল সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থা করেছিলেন। এটি হৌজ-ই আলাই নামে পরিচিত। পরে এটির নাম হয়েছিল হৌজ-ই খাস। 3 সুলতান গিয়াসউদ্দিন তুগলকের উদ্যোগ। গিয়াসউদ্দিন তুগলকাবাদে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রেখে একটি জলাধার তৈরি করেছিলেন। 4 সুলতান ফিরোজ শাহ তুগলকের উদ্যোগ। সুলতান ফিরোজ শাহ তুগলক খাল কেটে শহরে জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন। তিনি পুরনো কিছু নালার সংস্কার করে শহরে জল সরবরাহ স্বাভাবিক করেছিলেন। বর্তমান সময়ে চারিদিকে যেভাবে জলের অপচয় হচ্ছে তা দূর করতে কী করা উচিত বলে তুমি মনে করো? জলের অপচয় দূর করতে গেলে যা করতে হবে: জলের অপচয় রোধ করতে সবার আগে জলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। 2 বৃষ্টির জল সংগ্রহ করে তা বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। 3 জলের প্রয়োজনীয়তা মিটে গেলে অতিরিক্ত জল নষ্ট না করে কল বন্ধ করে দিতে হবে। 4 জলকে পুনর্ব্যবহার করে জলের অপচয় রোধ করা যেতে পারে, যেমন কাপড় ধোয়ার জল গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। 3 এর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এবং কোথায় এই রাজ্যটি গড়ে ওঠে? দক্ষিণ ভারতের বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও তাঁর ভাই বুক্ক। পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্যের যে বর্ণনা পাওয়া যায় তা লেখো। বিজয়নগর রাজ্য দক্ষিণ ভারতে অবস্থিত। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন সঙ্গম নামে এক ব্যক্তির 2 পুত্র হরিহর ও বুক্ক। 1336 খ্রিস্টাব্দ থেকে 1645 খ্রিস্টাব্দের মধ্যে বিজয়নগরে 4টি রাজবংশ রাজত্ব করেছিল। এই সময়কালে বিজয়নগরে অনেক বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন।
তাদের বিবরণীতে বিজয়নগর রাজ্য সম্পর্কে অনেক তথ্য জানা যায়। বিজয়নগরে আগত বিদেশি পর্যটকগণ হলেন ইটালির নিকোলো কন্টি, পারস্যের আব্দুর রজ্জাক, পর্তুগালের পেজো নুনিজ এবং দুয়ার্তে বারবোসা। বিজয়নগর সম্পর্কে পর্যটকদের বিবরণ। বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর সম্পর্কে জানা যায় যে বিজয়নগর শহর সম্পর্কে বিজয়নগর শহরটি ছিল খুব সুন্দর। শহরটি 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। নগরটি ছিল ইটালির রোম নগরীর মতো বড় ও সুন্দর। রাজপ্রাসাদের কাছে ফলের বাগান ছিল। নগরে দিঘির পাশে অনেক তালগাছের বাগান ছিল। নগরে অনেকগুলি খাল ছিল যেগুলি দিয়ে স্বচ্ছ জল প্রবাহিত হতো। নগরে অসংখ্য লোক বসবাস করত। কৃষি ও জলসেচ। বিজয়নগর রাজ্যের অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি। কৃষিকাজের জন্য জলসেচ ব্যবস্থার সুবন্দোবস্ত ছিল। রাজ্যের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। বিজয়নগরে চাল, গম ও অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যেত। ব্যবসা বাণিজ্য ও শিল্প। বিজয়নগর ব্যবসা বাণিজ্য ও শিল্পে যথেষ্ট উন্নত ছিল। বিজয়নগরের সঙ্গে পর্তুগালের ব্যবসা বাণিজ্য চলত। ষাঁড়ের মাধ্যমে বাজারে জিনিসপত্র বহন করা হতো। শ্রেণীবিভক্ত সমাজ। বিজয়নগরে ধনী ও গরিব শ্রেণীর লোক বসবাস করত। ধনী ও গরিব মানুষের জীবনযাপনেও অনেক পার্থক্য ছিল। ধনীরা অনেক সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবন কাটাতো। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।